Hello, good morning everyone, and welcome you all to the Art of Winning 2.0 channel. So সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের যে সেশনটা যেটা দ্যাট ইজ অন ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো অলরেডি আমরা কিন্তু দেখেছি যে আমাদের কিন্তু ব্যাংকিং এর আমাদের IBPS এর আর আরআরবি কি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি, আমরা দেখেছি। সো ভেরি সুন কিন্তু আমাদের এক্সাম হবে এবং IBPS এর শুরু করে আস্তে আস্তে সবগুলো পরীক্ষা হবে, কারিক্যাল পিও সবগুলো কিন্তু আসছে। তো সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আসছে এবং সেই অনেকগুলো পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস ক্লাসটা স্টার্ট করা, বিকজ আমরা জানি ব্যাংকিং এর যে আমরা পরীক্ষা দেই বা ব্যাংকিং এর আমরা প্রিপারেশন করলে অবশ্যই ব্যাংকিং অ্যাওয়ারনেসেরও আমরা প্রিপারেশন করতে লাগে। তো ব্যাংকিং অ্যাওয়ারনেস একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা রোল প্লে করে আমাদের যে কোনো ব্যাংকিং এক্সামে। তো আমাদের সামনে ব্যাংকিং এক্সাম তো অবশ্যই আসছে এবং আজকে অবধি আমি 7টা ক্লাস করে নিয়েছি এবং আজকে হবে ক্লাস নাম্বার 8 অন ব্যাংকিং অ্যাওয়ারনেস। সো ক্লাসটা সবাই একটু জয়েন করো। আমি আগে লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি সবার সাথে যাতে সবাই জয়েন হয়, দেন ক্লাসটা স্টার্ট করবো আজকে ক্লাসটা। তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা দেখবো। তো কি টপিকটা সেটাও আমি বলে দেবো এক্ষুনি, জাস্ট এ সেকেন্ড। জয়েন এভরিওয়ান। ও সবাই একটু জয়েন হয়ে যাও আমাদের সাথে। ওকে, ফাইন। ওকে, তো আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব, তো ওকে বিপ্লব বৈদ্য গুড মর্নিং ভাই। চল আজকে যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হবে ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস ইন ইন্ডিয়া। তো আমরা জানি আমাদের আগের প্রথমত আমাদের যে আরবিআই সেটাও আমাদের প্রাইভেটাইজেশন ছিল। তো আরবিআই উপর কাজ আছে, তোমরা আরবিআই এর ক্লাসটাও দেখে নেব প্রথমে। তো আরবিআই 1935 সালে এস্টাবলিশ হয়েছিল, 1949 ন্যাশনালাইজেশন হয়েছিল, বাট অন্যান্য ব্যাংকগুলো কিন্তু আমাদের প্রাইভেট ছিল, ঠিক আছে। তো দেশের ইকোনমিক থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ ব্যাংকগুলোকে ন্যাশনালাইজেশন করা হয়েছে। প্রথম ধাপে 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন করা হয়েছে, পরের ধাপে আরো 6টা ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছে। তো আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে পুরোপুরি ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস উপর, এবং আমাদের কোন ব্যাংক কবে ন্যাশনালাইজেশন হয়েছিল সবগুলো নিয়ে কিন্তু আজকে আমরা দেখে নেবো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে আমাদের যে কোনো ব্যাংকিং পরীক্ষার জন্য। সো ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস, ব্যাংকের জাতীয়করণকে নিয়ে, এবং চলো তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। তো ন্যাশনালাইজেশন ব্যাংকস আর প্রথম যেটা দেখবো, দেখো ইন্ডিয়ান ব্যাংকস ক্যান বি ডিভাইডেড ইনটু 3 phases। তিনটে ফেজ আমরা দেখতে পারি। কি? প্রি ইন্ডিপেন্ডেন্স ফেজ বিফোর 1947, সেকেন্ড ফেজ এটা আমরা পাবো 1947 1991, এন্ড থার্ড ফেজ আফটার 1991 টু টিল ডেট। তো প্রথমে যেটা আমরা দেখলাম কি, প্রথম ছিল প্রি ইন্ডিপেন্ডেন্ট মানে আমাদের স্বাধীনতার আগে, তারপর দেখো সেকেন্ড ফেজ যেটা আমাদের ব্যাংক ন্যাশনালাইজেশন শুরু করে অনেক ধরনের দেশ স্বাধীনতা অনেক কিছু হয়েছে সেই ব্যাংকগুলো, এন্ড দেন yes about 1934 award and 1949 nationalization, 1935 RBI আসলে হয়েছিল। ওকে ফাইন, চলো তারপরে কি হবে, আর লাস্ট হলো থার্ড ফেজ। দেন 1991 এর পর থেকে কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে একটা বিরাট পার্থক্য বা বিরাট তফাৎ চলে আসছে। এখন আমাদের ব্যাংক আমাদের হাতের মুঠোয় আছে। এখন আমাদের ছোট ছোট ব্যাংক, পেমেন্ট ব্যাংক থেকে শুরু করে সমস্ত ধরনের কিছু আমাদের ব্যাংকের অনেক রকমের শাখা প্রশাখা এবং অনেক ধরনের ব্যাংকিং ফ্যাসিলিটিস আমরা এখন আজকের দিনে মডার্ন ডিজিটাল ইন্ডিয়াতে আমরা পাচ্ছি। তো ফার্স্ট ফেজে কি ছিল, ইন 1770 ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য ব্যাংক অফ হিন্দুস্তান। তো ব্যাংক অফ হিন্দুস্তান যেটা আমাদের প্রথম ব্যাংক ছিল সেটা কবে হয়েছিল, তো ব্যাংক অফ হিন্দুস্তান এটা হয়েছিল 1770, ঠিক আছে। 1770 তে হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান, which discontinued its operation in 1892, but many banks are operating currently: Allahabad Bank, Bank of India, Punjab National Bank, etc. অবশ্যই ব্যাংকগুলো আমাদের এখনো বর্তমান আছে। Bank of Madras, Bank of Bombay and the Bank of Bengal merged their businesses and formed an Imperial Bank of India, which is later named the Reserve Bank of India. এটা অ্যাকচুয়ালি হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তিনটা ব্যাংক, মাদ্রাস,
বম্বে অ্যান্ড বেঙ্গল নিয়ে। তারপরে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সেটা হয়েছিল রিজার্ভ ব্যাংক, বা আমরা জানি 1955 সনে এসবিআই হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, এটা আবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামাঙ্কিত হয়েছিল। ঠিক আছে, তো সেটা ছিল আমাদের ফার্স্ট ফেজ। তো এবার দেখবো আমরা তারপরে সেকেন্ড ফেজে কি হয়েছিল, দিস ফেজ ইজ নোন অ্যাজ দ্য ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস ইন ইন্ডিয়া। তো সেকেন্ড ফেজের মধ্যে কিন্তু ব্যাংকের জাতীয়করণটা হয়েছে, যেটা আমি বললাম 1947 থেকে 1991 অবধি আমাদের প্রথম 14টা ব্যাংক হয়েছিল 1969-এ, তারপরে আরো 6টা ব্যাংক হয়েছিল 1980-তে, এন্ড দেন পিরিয়ডিক্যালি ইট গোজ অন। প্রথম মেইন আমাদের দুটোই হয়েছিল, দুটো টেনিউরে আমাদের ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। তো এটা ছিল সেকেন্ড ফেজ। And the next one is the third phase. It considered the major developments of banks during this phase. This is the result of the liberalization of economic policies. Private banks came into the Indian banking system during this phase. And third phase যেটা আমি বললাম from 1991 থেকে, তখন থেকে কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকম প্রাইভেট ব্যাংক হতে শুরু হয়েছে, এবং বিদেশের যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলো ভারতের শাখা খোলা শুরু করে দিয়েছিল। অ্যান্ড দেন দেশের ইকোনমিকের অবস্থা ভালো হচ্ছিল, এবং লিবারালাইজেশনের ফলে কিন্তু এই কাজটা হতে পেরেছিল। তাহলে কি আমরা দেখলাম যে তিনটে ফেজ, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ফেজে আমাদের ব্যাংকের ন্যাশনালাইজেশন বা ব্যাংকের কাজ আমরা হয়েছিল। তো এবার দেখো ন্যাশনালাইজেশন অফ ব্যাংক। The Reserve Bank of India, the first bank in India, was nationalized in January 1949. Then after 14 other banks were nationalized in July 1969. তো কোন কার আমলে ছিল, এটা হয়েছিল পিএম ইন্দিরা গান্ধীর আমলে। And then 6 other commercial banks were nationalized in 1980. তাহলে এই ডেটগুলো কিন্তু আমাদের মনে রাখতে লাগবে, ঠিক আছে? কোন ডেটগুলো আমাদের মনে রাখতে লাগবে, যে প্রথম ন্যাশনালাইজেশন কবে হয়েছিল, 14টা ব্যাংক, 14 ব্যাংক ন্যাশনালাইজড ইন জুলাই 1969। তো জুলাই 1969-এ 14টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল, এবং তারপরে হয়েছিল আরো 6 আদার কমার্শিয়াল ব্যাংক, সেটা কবে হয়েছিল 1980-তে। তাহলে আমাদের টোটাল 2 স্টেপ, আমরা 2 স্টেপ যেটা আমরা দেখলাম, যে দুটো ধারাতে আমাদের ব্যাংকিং ন্যাশনালাইজেশন হয়েছিল। 14টা ব্যাংক হয়েছিল 1969-এ, এন্ড 6টা ব্যাংক হয়েছিল 1980-তে, which actually set the total of 20 banks। ঠিক আছে, next in 1969 the regional rural banks RRBs were also formed. The objective was to serve large masses of the unreserved rural population. অবশ্যই 1969-এ আমাদের আরো একটা হয়েছিল, কি হচ্ছে, আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংক, যেটা আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নামে জানি। যেটা এক্সাম আমাদের খুব শীঘ্রই হচ্ছে। আমরা যেটা জানতে পারলাম যে আমাদের প্রায় পিওতে 30+ ভ্যাকেন্সি আছে, এবং ক্লারিক্যালে 60+ ভ্যাকেন্সি আছে। তো ইটস এ হিউজ অপরচুনিটি যারা আমাদের ব্যাংকিং নিয়ে আমরা আছি এবং ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি। সো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যেটা একটা আরআরবি, এবং সেটা আন্ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আগে ছিল ইউবিআই, এখন ইউবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ হওয়ার পর এখন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্পন্সর ব্যাংক হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক একটা আরআরবি, এবং সেই আরআরবিতে কিন্তু তোমাদের চাকরি হতে যাচ্ছে। তো যদি তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং অবশ্যই ক্লাসগুলো কিন্তু ফলো করতে লাগবে। এন্ড প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটাকে লাইক করে এবং ভিডিওটাকে শেষ অবধি দেখবে, ঠিক আছে? তো ইমপ্যাক্ট অফ ন্যাশনালাইজেশন কি আছে? The efficiency of the banking system is improved and it boosted the confidence of the public involving in bank. তো ন্যাশনালাইজেশন ফলে কি হয়েছিল, মানুষদের ব্যাংকের প্রতি আস্থা এসেছিল, যে এখন এটা সরকারি স্বীকৃত সরকারি ব্যাংক। মানে আমি যদি টাকা রাখি, আমার টাকাটা যদি কোনো অসুবিধা হয়, বা এটাতে চুরি যাওয়ার বা এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে, বিকজ সরকার গ্যারান্টি দিচ্ছে, আমরা সরকারের থেকে সেটা আমরা পেতে পারবো। তো এটা মানুষের মধ্যে একটা কনফিডেন্স বুস্ট দিয়েছিল। It is increased the penetration of banks and their operations, which was mainly seen in the rural and remote areas of the country. তো এই ন্যাশনালাইজেশনের ফলে ব্যাংক দেশে কোনায় কোনায় পৌঁছেছিল, রুরাল ব্যাংকের আমাদের যে গ্রামাঞ্চলে যে মানুষদের, ওদেরকেও ব্যাংকিং ফেসিলিটি দেওয়ার সুবিধা হচ্ছিল, বিকজ এটা যতদিন অবধি প্রাইভেটাইজেশন ছিল ততদিন অবধি ব্যাংকিংটা মেইন সিটিতে বা শহরের মধ্যেই ওদের ব্রাঞ্চ খুলতো, এবং একটা ওয়েল ফ্যামিলি থেকে বিলং করা যে মানুষগুলো বা রিচ যেটা বলবো, তারাই ব্যাংকিং নিত, এবং গরিবরা আন্ডার প্রিভিলেজড ছিল, ওরা ব্যাংকিং সম্বন্ধে কিছু জানতো না, ওরা মহাজন থেকে অনেক প্রচুর দামে সুদে টাকা আনতো ওরা, এবং সর্বশান্ত হয়ে যেত। তো ব্যাংকিং যখন ন্যাশনালাইজেশন হলো, তখন ব্যাংক যেহেতু এরা সরকারি ব্যাংক, এবং সরকারের নির্দেশ মানতে হবে, সরকারের নির্দেশ অনুসারে ওরা দেশে কোনায় কোনায় ব্রাঞ্চ খুলতে বাধ্য হলো, এন্ড দেন গরিব মানুষরা কিন্তু ব্যাংকিং ফেসিলিটিস পাওয়া শুরু করলো, ঠিক আছে?
It leads to an increase in the funds and their utilization in economic activities in the country. এবং এটা অবশ্যই এটা ফান্ডিংও বাড়লো এবং দেশের আলটিমেট অগ্রগতিতে এটা হেল্পফুল হয়েছিল। ঠিক আছে, ওকে। নেক্সট মনিটারি পলিসি। মনিটারি পলিসি কি আছে? Understanding, it is the policy in which the demand side of economic policy refers to the actions undertaken by a national central bank, Reserve Bank of India, to control and manage the money supply and to achieve the goal of macroeconomic which promotes sustainable economic growth. তো মনিটারি পলিসি এটার মধ্যে আমরা কি বুঝলাম, এবং মনিটারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেহেতু ন্যাশনালাইজেশন হয়েছিল এবং ন্যাশনাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন্যান্য ব্যাংকগুলো ছিল এবং তার কারণে দেশের মধ্যে মানি সাপ্লাই এবং গোল্ডটা আমরা ঠিকমতো পাচ্ছিলাম, বিকজ এখন তো সবগুলো ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল, সো একটা কোঅর্ডিনেশন ছিল সবার মধ্যে। তো মনিটারি ভ্যালু, মনিটারি পলিসিও এটা হতে শুরু করলো। It is the process of the drafting, announcing and implementing the plan actions taken by the Central Bank of the country. এবং এটাই হলো আমাদের যে প্রসেস, যেভাবে ড্রাফটিং হয়েছিল সেভাবে আমাদের এক্সিকিউট এবং ইমপ্লিমেন্টেশন বিভিন্ন রকম প্ল্যানগুলি ইমপ্লিমেন্টেশন হয়েছিল এবং সবগুলোর ফলে এটা সার্থক হতে হয়েছিল। Monetary policy is the management of money supply and interest rates which are aimed to comply with macroeconomic objectives such as control inflation, consumption growth and liquidity. তো মনিটারি পলিসি মানে কি? ম্যানেজমেন্ট হলো আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখা এবং ফান্ডিং টাকাটাকে স্মুথলি রান করে ইন দ্য মার্কেট এবং অবশ্যই ইনফ্লেশনটাকে আমাদের কন্ট্রোলের মধ্যে রাখা। তো ইট ইজ এ গুড থিং অন মনিটারি পলিসি। সো যারা দেখছো তোমাদেরকে বলবো ভিডিওটাকে একটু লাইক করে যাবে এবং যারা পরে দেখবে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে দেখার পর একটু লাইক করে যাবে এবং কমেন্ট করে যাবে, একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? মনিটারি পলিসি অবশ্যই মনিটারি পলিসি রেগুলেটেড বাই আরবিআই। ঠিক আছে, এখন লেখা আছে ইট ইজ আ পলিসি ডিমান্ড ইকোনমিক পলিসি রেফার্স টু অ্যাকশন আন্ডারটেকেন বাই ন্যাশনাল সেন্ট্রাল ব্যাংক। তো আরবিআই পারমিশন ছাড়া এটা হবে, এবং আরবিআই তো হলো সোল অথরিটি অফ ইন্ডিয়া, যারা কি করে, যারা দেশের মধ্যে যে ফিনান্সিয়াল এবং টাকার ক্ষেত্রে যে সমস্তগুলো সেগুলো মনিটর করে। তো আরবিআই পারমিশন ছাড়া কিন্তু কিছুই হবে না। তো অল দ্য ব্যাংক দে হ্যাভ টু টেক দ্য প্রায়র পারমিশন ফ্রম আরবিআই, আদারওয়াইজ দে মে গেট পেনাল্টি ফ্রম আরবিআই অ্যাজ ওয়েল। ঠিক আছে, তো অবশ্যই এটা আরবিআই একটা পার্ট। টুলস ইউজ, কি কি আমরা টুলস ইউজ করেছিলাম ফর দিস ইমপ্লিমেন্টেশন? ওপেন মার্কেট অপারেশন, ওএমও ব্যাংক রিজার্ভ রিকোয়ারমেন্টস, unconventional energy lending program, direct lending to banks and managing market expectation. তো আমরা কি ধাপে আমাদের যে ফেসিলিটি আমরা পেয়েছি বা আমাদের যে সুবিধা বা দেশের যে অগ্রগতি যেটা আমাদের ন্যাশনালাইজেশন জন্য হয়েছিল, কি টুল ইউজ করেছিলাম? আমরা ওপেন মার্কেট অপারেশন করেছিলাম, আমরা ব্যাংকে একটা মিনিমাম রিজার্ভ রাখতে হবে সেটা রিকোয়ারমেন্ট আমরা দিয়েছিলাম, আনকনভেনশনাল এনার্জি লেন্ডিং প্রোগ্রাম করেছিলাম, ডাইরেক্ট লেন্ডিং টু ব্যাংকগুলোকে আমরা ডাইরেক্ট টাকা আমরা দিয়েছিলাম, এবং ম্যানেজিং মার্কেট এক্সপেকটেশন, মার্কেটের যে এক্সপেকটেশন আছে সেটাকে আমরা স্টাডি করে সেটার উপর আমরা দাঁড়াতে পেরেছিলাম। এইসব কারণে এটা কিন্তু ন্যাশনালাইজেশনটা আমরা সাকসেসফুল হয়েছিল। There are majorly two types of monetary policy which are as follows. One, expansionary. তো দু ধরনের আমাদের মনিটারি পলিসি থাকে। এক নাম্বার কি এক্সপেনশনটা কি? ইট ইনক্রিজ দ্য সাপ্লাই অফ মানি এন্ড বুস্ট ইনভেস্টমেন্ট এন্ড কনজিউমার স্পেন্ডিং। তো এটা সাপ্লাই মানিটাকে বুস্ট করে এবং ইনভেস্টমেন্ট এবং কনজিউমারকে spending or it is taken into consideration when the country is facing high unemployment and or during the period of slowdown recession. The monetary authority lowers the interest rates as part of expansionary monetary policy. তখন এটা কখন করা হয়? যখন দেশের মধ্যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যায় এবং রিসেশন দেখা দেয়, তখন আমরা এক্সপেনশনারি পলিসি ইউজ করি so that এটা ইন্টারেস্ট রেট কমে যায়। ইন্টারেস্ট কমানো হয় so that the general people, mass people can be affected and they can get the proper solution. Okay, tools which will be control and so yes, part right. Contradictory, it slows the growth of the money supply which aims to bring down inflation. Increased money supply can lead to higher inflation and raise also the cost of living. Thus, contradictory monetary policy increase interest rates which leads to slow economic growth and inflation ratio. তো এক্সপেনশনারি যেটা আমাদের ইন্টারেস্ট রেট কমায়, কন্ট্রাকশন সেটা হলো উল্টো, সেটার ফলে ইনফ্লেশন বাড়ে, আমাদের দেশের মধ্যে ইকোনমিক গ্রোথ ইনফ্লেশন রেশিও বাড়ে এবং ইনক্রিজ মানে এবং এটার ফলে কি হয়? মানি সাপ্লাইটাও আমাদের ডাউন হয়ে যাবে এবং ইনফ্লেশন দেখা দেয়। তো দুটোই হলো
ও উল্টো একটা হলো এক্সপেনশনারি এবং একটা হলো কন্ট্রাকশনারি, দু রকমের মনিটারি পলিসি, ঠিক আছে? ওকে ফাইন। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো, ঠিক আছে, রিগার্ডিং দিস ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস। আমরা কিছু যে অবশ্যই আমাদের কোশ্চেন জানতে লাগবে, যেহেতু আমাদের পরীক্ষা সামনে আছে, তো পরীক্ষার জন্য তো আমাদের কিছু কোশ্চেনও লাগবে, বিকজ কোশ্চেন ছাড়া তো আমরা একদম যেতে পারবো না, ঠিক আছে? তো ওকে, তো আমরা কি কোশ্চেন দেখবো, আমরা দেখো, which was the only public sector undertaking to be nationalized in 1955? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল, যেটা আমরা দেখলাম বা আমরা জানলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল 1955 এ, and this is the only public sector undertaking nationalized in 1955. How many banks were nationalized in 1969? 14 banks, 14টা মেজর ব্যাংকস যেটা আমাদের ন্যাশনালাইজেশন হয়েছিল 1969 এ। কার আমল হয়েছিল সেটা আমরা দেখলাম, when our PM was ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন টু spread the economic growth to all over the country, and that is why this nationalization move has been taken by her, and it was very much successful event as well. Okay, so 14 banks were nationalized in 1969. Second phase of nationalization was conducted in which year? 1980. And how many banks were nationalized during the phase 2? 6. তো কি দেখলাম, সেকেন্ড ফেজ যেটা আমরা 1947 to 1991 এ, আমাদের 1991 পর্যন্ত যেটাকে আমরা সেকেন্ড ফেজ হিসেবে ধরি। তো সেকেন্ড ফেজটা স্টার্ট হয়েছিল 1980 তে, 1947 থেকে, এবং 1980 সনে আমাদের আরো 6টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। তো second phase nationalization was conducted in which year? That is 1980. And how many banks were nationalized during phase 2? It is number 6. Okay, yes Partho, you are right, very good. Hopefully tumi obviously this time you will crack this RRB or upcoming banking exams, so best of luck to all of you. Best of luck. Which bank was not nationalized during phase 1? Andhra Bank. Phase 1 এ যে ব্যাংকটা ন্যাশনালাইজেশন হয়নি সেটার মধ্যে একটা হলো আন্ধ্রা ব্যাংক, যেটা পরে ন্যাশনালাইজেশন হয়েছিল। Key objectives of nationalization of banks was or were? তো আমাদের কিছু কি অবজেক্টিভ গুলো কি আছে? Address the rising economic difficulties in the 1960s, provide adequate credit for agriculture, small industry and exports, remove control of the few on banking system, professionalize bank management. তো এটা আমাদের মেইন বা কিছু অবজেক্টিভ বা মূল লক্ষ্যমাত্রা ছিল। ওকে, তো এটাই দরকার। ওকে পার্থ, ইউ আর প্রিপেয়ারিং টিসিটি, বাট দ্যাট ইজ অলসো ভেরি গুড। সো এটার জন্য তোমাকে বেস্ট অফ লাক। আই হোপ তুমি অবশ্যই ক্র্যাক করবে, অ্যান্ড ইউ উইল গেট দ্য জব ডান। ভেরি গুড। ওকে, so the 50th anniversary of banks nationalization was celebrated in which year? 2019. তো 50তম অ্যানিভার্সারি ব্যাংক ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? 2019 এ। কেননা ইট স্টার্ট ফ্রম 1949, যখন আরবিআই ন্যাশনালাইজেশন হয়েছিল তখন থেকে এটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড অন 1st January 1949। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তো আরবিআই কবে ন্যাশনালাইজেশন হয়েছিল? 1st January 1949, এবং 1949 থেকে 2019 এটা হয়ে যায় 50 ইয়ার, দ্যাট ইজ 2019 এ আমরা 50 বছর হওয়ার অ্যানিভার্সারি পেয়েছিলাম অন ব্যাংক ন্যাশনালাইজেশন, ঠিক আছে? ওয়েলকাম। Next, the Reserve Bank of India was nationalized on the basis of Reserve Bank of India Act 1948. তো Reserve Bank of India nationalization হয়েছিল কিসের উপর বেস করে হয়েছিল? সেটা বেস করে হয়েছিল Reserve Bank of India Act 1948 বা ট্রান্সফার টু পাবলিক ওনারশিপ। তো এই অ্যাক্টের আন্ডারে আরবিআই ন্যাশনালাইজেশন হয়েছিল। How many subsidiaries were nationalized and associated with State Bank of India 1959? 7টা। তো 7টা ব্যাংক স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েট ব্যাংক ছিল। In Indian nationalization of banks was done in how many phases? অবশ্যই দুটো ফেজে হয়েছিল। কোন দুটো ফেজ? একটা হয়েছিল 1969 এ যখন 14টা ব্যাংক হয়েছিল, এবং আরেকটা হচ্ছে 1980 তে যখন 6টা ব্যাংক হয়েছিল। And at present there are dash nationalized banks in India, 19 at present আছে, ঠিক আছে? Nationalization refers to what? Transfer of public sector assets to be operated or owned by the state or central government, transfer of ownership
property or business from the government to the private sector. তো ন্যাশনালাইজেশন মানে আমরা কি বুঝলাম? ন্যাশনালাইজেশন মানে আমরা কি বুঝি? ট্রান্সফার অফ পাবলিক সেক্টর অ্যাসেট টু বি অপারেটেড অর ওন বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আমাদের অ্যাসেটগুলো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা এগুলো রেগুলেট হবে। ট্রান্সফার অফ ওনারশিপ চেঞ্জ হবে। প্রপার্টি অফ বিজনেস ফ্রম দ্য গভর্নমেন্টস টু দ্য প্রাইভেট সেক্টর, তো বিজনেস হবে ফ্রম দ্য গভর্নমেন্ট টু প্রাইভেট সেক্টর, দ্যাট মিন্স দ্যাট দিস ইজ আ ন্যাশনালাইজেশন, দিস ইজ ডান বাই ন্যাশনালাইজেশন। The Dash Act 1969 laid down the conditions for nationalization. So, Banking Companies Acquisition and Transfer of Understanding Act. Which bank has launched iWatch banking project? HDFC. So, iWatch banking project ke launch koreche? It has been launched by HDFC. Which is not the function of RBI, allotting money directly to farmers for agricultural development. তো আরবিআই কাজ কোনটা না? ফার্মারদেরকে যে এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য মানি সাপ্লাই করে, ইজ নট ডাইরেক্টলি দ্য ওয়ার্ক অফ আরবিআই। নেক্সট, হু ইস্যুস 1 রুপি নোটস ইন ইন্ডিয়া? মিনিস্ট্রি অফ ফিনান্স। অনলি 1 রুপি নোটটাকে মিনিস্ট্রি অফ ফিনান্স সাপ্লাই করে, এবং বাট অন্যান্য টাকাগুলো কিন্তু সাপ্লাই করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বাট অনলি 1 টাকাটাকে সাপ্লাই করে কে? মিনিস্ট্রি অফ ফিনান্স। এটা কিন্তু অনেকবার আমাদের বিপিএস বা বিভিন্ন এক্সামসে ব্যাংকিং আসছে, ঠিক আছে? When was RBI established? 1935, যেটা আমি প্রথমে বললাম, RBI established হয়েছে 1935 এ। If a farmer want to take loan to purchase tractor, which type of bank should he should contact? Commercial banks. And now who decide the monetary policy of India? Monetary Policy Committee. Monetary Policy Committee যেটা RBI একটা পার্ট, ওরাই কিন্তু এটাকে রেগুলেট করে, ঠিক আছে? So this is all for today. So thank you very much. তো আমাদের এই সেশনটাকে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। এই শর্ট সেশনটাকে আমি আশা করি তোমার সময়ের কাছে ভালো লাগলো। আর ন্যাশনালাইজেশন অফ ব্যাংক যদি তোমরা কিছু জেনে থাকো আমার ক্লাস থেকে, দ্যাট ইজ ভেরি ভেরি থ্যাংক ইউ। এবং অবশ্যই কিন্তু নিচে ফিডব্যাকটা দিয়ে যাবে যে ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? যারা পরে দেখবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা দেখে কিন্তু অবশ্যই ফিডব্যাক দিয়ে যাবে। আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড প্রিপেয়ার ওয়েল। বাই।